এই বছরের নির্বাচনটা একটু আলাদা। মানে মানুষের কাছে আমরা যখন যাচ্ছি যে স্বতঃস্ফূর্ততা আমরা পাচ্ছি সেইটা কিন্তু আগের দুটো নির্বাচনে আমরা সেইটা ফিল করি। বাড়ি বাড়ি গিয়ে আমরা বলছি যে একদিনের অনুদান নয়, 365 দিনের কর্মসংস্থান চাই। আমরা বলছি এসএসসি টেট পিএসসি করতে হবে, ছেলে মেয়েদেরকে রোজ ধর্ণা দিয়ে এসএসসি অফিসের সামনে বসে থাকতে হবে না, আমার হাতে কাজ চাই। এই কথা আমাদের পরিষ্কারভাবে আমরা কম বয়সীদের বলছি এবং তাতে আমরা ব্যাপক রেসপন্স পাই। এই কটা আইটি পার্কস রয়েছে, একটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়, সব কটা বামফ্রন্ট আমলে হয়েছে। যেভাবে সিঙ্গুরের কারখানা তিনি বিরোধিতা করেছিলেন এবং যেভাবে সেই কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেন, শুধু কারখানাটা উঠল না, অসংখ্য ছেলে মেয়ের ভবিষ্যৎটাকেও তিনি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেন। গ্রামের দিকে যদি আমরা যাই, সেখানে আমাদের 100 দিনের কাজটা 150 দিনের কাজ করার কথা, সেটা খুব ভালোভাবে গ্রামের মানুষের কাছে আমরা বলার চেষ্টা করি। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ডগুলো চলে যায়, এক একটা ওয়ার্ডের এক এক রকম সমস্যা আছে। এখনও কিছু ওয়ার্ড আছে যেগুলো বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। সব কাজ কোনো কাটমানি ছাড়া ট্রান্সপারেন্ট পদ্ধতিতে আমাদের করতে হবে। বাবার থেকে কোনো সাজেশন পাচ্ছেন? শুধু তো আমাকে সাজেশন দেওয়ার মানুষ নন, উনি তো পার্টির নেতা আমাদের, সুতরাং উনি সবাইকেই যতটা পাচ্ছেন সাহায্য করছেন। তৃণমূল বিজেপি উভয় পক্ষে থেকেই বলা হয় যে আপনার বাবার হাত ধরে এখানে সিন্ডিকেট চালু হয়েছে, তো যদি আপনি নির্বাচনে জেতেন তাহলে এই অভিযোগটা খণ্ডন করতে পারবেন? গ্রামের যুবকরা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের কাজ কিন্তু তখন বামফ্রন্ট সরকার করেছে। এটা একটা একদলীয় ব্যবস্থা হয়ে গেছে। নমস্কার, কলকাতা 24/7-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবচানী। আজকে আমার সঙ্গে রয়েছেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সপ্তর্ষি দেব। সপ্তর্ষি দা, প্রথমে কলকাতা 24/7-এ স্বাগত। থ্যাংক ইউ। আর প্রথমেই যেটা জানতে ইচ্ছে করছে যে একদম মানে সপ্তর্ষি দেবের আরও একটি যেটা পরিচয়, যেটা আপনারা সবাই জানেন, যে তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে। তো স্বাভাবিকভাবেই সেখান থেকে জানতে ইচ্ছে করছে যে রাজনৈতিক পরিবেশে বড় হওয়া, একাধিক নির্বাচন দেখেছেন, এবার আপনি নিজে নির্বাচনের প্রার্থী, তো আগের নির্বাচন এখনকার নির্বাচনের মধ্যে কোনো তফাৎ দেখছেন? বিশেষ করে এবারের নির্বাচনের মধ্যে কোনো তফাৎ দেখছেন? না, মানে নির্বাচন তো অনেকগুলো দেখেছি ঠিকই। 2011 সালের যখন নির্বাচন হলো তখন আমি একেবারে ছাত্র আন্দোলনের মধ্যে রয়েছি। 16তে যখন নির্বাচন হলো তখন যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছি, হব করছি। তবে এবছরের নির্বাচনটা একটু আলাদা। মানে মানুষের কাছে আমরা যখন যাচ্ছি যে স্বতঃস্ফূর্ততা আমরা পাচ্ছি সেইটা কিন্তু আগের দুটো নির্বাচনে আমরা সেইটা ফিল করি। এখন রেজাল্ট কী হবে দ্যাট ফিউচার উইল অনলি সে, কিন্তু একটা স্পন্টিনিটি রয়েছে, একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে, একটা স্বাভাবিকভাবে বামপন্থী সংযুক্ত মোর্চার প্রার্থীদেরকে আশীর্বাদ করার একটা মানসিকতা আমরা লক্ষ্য করছি। আমরা তো এবারে দেখলাম ব্রিগেডে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর তরুণ মুখ দেখেছি, প্রার্থী তালিকাতেও তার প্রতিফলন ঘটেছে। এটা কি বাড়তি অক্সিজেন যোগাচ্ছে? অক্সিজেন তো যোগাচ্ছি। দেখুন, আমাদের মানে এই নির্বাচনটাই তরুণদের নির্বাচন। কারণ আর অনেকগুলো কথার মধ্যে যে কথাটা বড় করে আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কর্মসংস্থানের কথা। বাড়ি বাড়ি গিয়ে আমরা বলছি যে একদিনের অনুদান নয়, 365 দিনের কর্মসংস্থান চাই। যে কর্মসংস্থান পশ্চিমবাংলায় 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে করতে পারে, এবং সারা দেশে বিজেপি সরকারও কর্মসংস্থানের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় ফেলিয়ার। স্পেশালি লকডাউনের পরবর্তীকালে যেভাবে কর্মসংস্থানের প্রশ্নে ভারতবর্ষে কমেছে, তারা মানে সেই সংখ্যা কমেছে, মানুষের আয় কমেছে, সেইটা একেবারে একটা অভূতপূর্ব পরিস্থিতি ভারতবর্ষের মানুষের জন্য
হয়েছে। এবং তাই পশ্চিমবাংলায় একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে ফেল করেছেন, তৃণমূল কংগ্রেসের সরকার একেবারে ফেল করেছে, আর দেশেও বিজেপি সরকার ফেল করেছে। এই দুটোকে সামনে রেখে এবং কম বয়সী ছেলে মেয়েদের অ্যাসপিরেশনস সেগুলোকে অ্যাড্রেস করে তাদের ইচ্ছাগুলোকে যাতে ফুলফিল করা যায় সেই কথা আমরা বলছি। একই সঙ্গে যেটা বলছি যে 2011 সাল অবধি কর্মসংস্থানের একটা বড় ঢল ছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে। যে এজেন্ডাটা পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার নিয়েছিল সেটা এমপ্লয়মেন্ট জেনারেশনের এজেন্ডা। এই যে নিউ টাউন বিধানসভা কেন্দ্রের আমি প্রার্থী, নিউ টাউনের যে কটা আইটি হাব রয়েছে, পাশে সেক্টর 5 যে কটা আইটি পার্কস রয়েছে, একটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়নি, সব কটা বামফ্রন্ট আমলে হয়েছে। এবং আপনি যে কোনো কম বয়সী ছেলে মেয়ে যে চাকরি করে কলকাতায় তাদেরকে জিজ্ঞেস করুন, বেশিরভাগ বলবে আমি নিউ টাউনের কোনো আইটি পার্কে চাকরি করি, বেশিরভাগ বলবে আমি সেক্টর 5-এর কোনো আইটি পার্কে চাকরি করি। সুতরাং আমাদের লেগেসি রয়েছে, আমাদের প্রুভড ক্রেডেনশিয়ালস রয়েছে, যে ক্রেডেনশিয়াল এমপ্লয়মেন্ট জেনারেশনের পক্ষে কথা বলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রং ক্রেডেনশিয়ালস রয়েছে যেটা এমপ্লয়মেন্ট জেনারেশনের বিরুদ্ধে যাচ্ছে। যেভাবে সিঙ্গুরের কারখানা তিনি বিরোধিতা করেছিলেন এবং যেভাবে সেই কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেন, শুধু কারখানাটা উড়ল না, অসংখ্য ছেলে মেয়ের ভবিষ্যৎটাকেও তিনি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেন। সুতরাং সেই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা কম বয়সীদের স্বপ্ন পূরণের জন্য নেমেছি। আমরা বলছি এসএসসি, টেট, পিএসসি করতে হবে। ছেলে মেয়েদেরকে রোজ ধর্ণা দিয়ে এসএসসি অফিসের সামনে বসে থাকতে হবে না, আমার হাতে কাজ চাই। এই কথা আমাদের পরিষ্কারভাবে আমরা কম বয়সীদের বলছি এবং তাতে আমরা ব্যাপক রেসপন্স পাচ্ছি। আপনি যে এলাকায় থেকে প্রার্থী, সেখানে অনেক উচ্চবিত্ত মানুষ আছেন, তাদের কাছে গিয়ে কি বলছেন? না, এখানে উচ্চবিত্ত মানুষ আছেন বটে, কিন্তু নিউ টাউন, রাজারহাট নিউ টাউন বিধানসভাটা কিন্তু শুধু নিউ টাউন অঞ্চল নিয়ে নয়, এটাতে কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত রয়েছে, খুব প্রান্তিক অঞ্চল রয়েছে, বিধাননগর মিউনিসিপ্যালিটির অনেকগুলো ওয়ার্ড রয়েছে। আর এই নিউ টাউন, যেটা স্মার্ট সিটি বলুন বা জ্যোতি বসু নগর আমাদের প্রিয় নাম ছিল সেইটা বলুন, সেটাও রয়েছে। সুতরাং সব কটা ক্ষেত্রে দাঁড়িয়ে ডিফারেন্ট ডিমান্ডস রয়েছে, সেই সব কটা ডিমান্ডকেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। ধরুন আমাদের জ্যোতি বসু নগর, মানে যে নিউ টাউনের কথা আপনি বলছেন, সেই নিউ টাউনের সাধারণ মানুষের ডিমান্ড, মধ্যবিত্ত মানুষের ডিমান্ড, যে একটা শহর তৈরি হয়েছিল মধ্যবিত্ত মানুষের থাকার জন্য, সেখানে সব কিছু হলো, একটা সরকারি হাসপাতাল হলো না কেন? সব কিছু হলো, একটা গভর্নমেন্ট স্কুল হলো না কেন? এই ডিমান্ডসগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমরা এগুলোকে চ্যাম্পিয়নও করেছি এতদিন আন্দোলনের মাধ্যমে, এবং আমরা এগুলোকে ইলেকটোরাল ডিমান্ড হিসেবেও যাচ্ছি যে আমি যদি জিতি তাহলে আমরা এইগুলোর ব্যাপারে আমরা ফোকাস করব। গ্রামের দিকে যদি আমরা যাই, সেখানে আমাদের 100 দিনের কাজটা 150 দিনের কাজ করার কথা, সেটা খুব ভালোভাবে গ্রামের মানুষের কাছে আমরা বলার চেষ্টা করছি। একই সঙ্গে মাছ চাষ, ফুল চাষ এবং এমনি চাষ, এই তিনটে ক্ষেত্রে দাঁড়িয়েই যাতে ইনস্টিটিউশনাল ক্রেডিট আমরা ম্যানেজ করতে পারি সেইটা আমরা দেখছি। মার্কেট লিঙ্কেজ, যে এই যে জিনিসগুলো, ফুল তো হর্টিকালচার, সেটার এমনি ধান চাষের মধ্যে তফাৎ রয়েছে, এটার মার্কেট ওরিয়েন্টেশন রয়েছে, ক্যাশ ক্রপ যেটাকে বলে। সুতরাং এর মার্কেট লিঙ্কেজটাকে যত এনহ্যান্স করব তত ফুল চাষিদের সুবিধা, যত মাছ চাষিদের মার্কেট লিঙ্কেজটাকে আমরা এনহ্যান্স করব তত তাদের সুবিধা। আর ধান চাষি বা এমনি চাষি, সে তো তাদের সমস্যাগুলো আছে, সেগুলো আমাকে অ্যাড্রেস করতেই হবে। কিন্তু ফুল চাষের ক্ষেত্রে দাঁড়িয়ে শিকরপুর অঞ্চল, ঝালিগাছি অঞ্চল একটা বড় ফুল চাষের জায়গা, পশ্চিমবাংলার ম্যাপে একটা ইম্পর্টেন্ট স্পট। সুতরাং সেখানকার ফুল চাষিদের কথা আমাদের বলতেই হবে, বলছি। মাছ চাষেরও সেইভাবে বলছি। আবার আপনি যদি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ডগুলো চলে যান, এক একটা ওয়ার্ডের এক এক রকম সমস্যা আছে। এখনও কিছু ওয়ার্ড আছে যেগুলো বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়, সেই নিকাশি ব্যবস্থার কথা আমাদের বলতে হবে। গ্রামের দিকে একটা হসপিটালের কথা আমাদের বলতে হবে, শুধু নিউ টাউনে হসপিটাল করলে হবে না, রেকজোয়ানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে সেটার উন্নয়নের কথা আমরা বলছি। এই যে আমরা যে এমএলএ ল্যাডের টাকা পাবো, বছরে কিছু টাকা সরকার দেবে এমএলএ হলে, সেই টাকাটা তো উড়িয়ে দেওয়ার জন্য নয়, সেটা উন্নয়ন করবার জন্য। সেই উন্নয়ন কি হবে সেটার আমরা একটা লিস্ট করছি, করে আমরা এই কথাও বলেছি যে প্রত্যেক বছর সেই টাকা কোথায় কোথায় খরচা হলো, শুধু সরকারকে আমি জমা দেবো তা নয়, আমি আমার যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সেই সকল মানুষের কাছে এই জিনিস একেবারে ছাপা অক্ষরে পাঠিয়ে দেবো যে এই এক বছরে এই টাকার এই হিসেব, এই গ্রামে এই মৌজায় এই এমএলএ ল্যাডের টাকা এইভাবে খরচা হচ্ছে।
সো 1 ইজ এফিসিয়েন্সি, 2 ইজ ট্রান্সপারেন্সি, 3 ইজ অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটে মেন কথা নিয়ে আমরা গভর্নেন্সের দিকটা দেখছি। কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? প্রতিশ্রুতি বলতে এগুলোই প্রতিশ্রুতি। ধরুন রেকজওয়ানি স্বাস্থ্যকেন্দ্রটার ইমপ্রুভমেন্ট, নিউ টাউনের একটা জিতলে প্রথম সরকারি কাজ স্কুল। কি করবেন সেগুলো কিছু বলছেন? জিতলে প্রথম পরের কোনো কাজ নেই, এই সব কাজগুলোকেই আমাদের করতে হবে। ধরুন একদিকে আমাদের ফুল চাষিদের ইমপ্রুভমেন্ট করতে হবে, মাছ চাষিদের ইমপ্রুভমেন্ট করতে হবে, নিউ টাউনে যাতে আইটি ইনভেস্টমেন্ট হয় সেটা আমাদের দেখতে হবে। উইপ্রো ইনফোসিস চলে গেছিলো, তাদেরকে কী করে নিয়ে আসা যায় সেই রকম একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আমাদের করতে হবে। যে এনভায়রনমেন্টে উইপ্রো পালিয়ে যাবে না, যে এনভায়রনমেন্টে ইনফোসিস পালিয়ে যাবে না, তাদেরকে নিয়ে আসতে হবে। উইপ্রো ইনফোসিস আসা মানে তো শুধু তারা এলো তা নয়, 5,000 6,000 করে ছেলেমেয়ের চাকরি, সুতরাং দ্যাট ইজ আ বিগ থিং। সুতরাং সেই জিনিসটা আমাদেরকে এনকারেজ করতে হবে। অন্যদিকে এই যে রেকজওয়ানি হাসপাতাল, সেটার ইমপ্রুভমেন্টের কথা আমরা বলছি, অবশ্যই করতে হবে। এমএলএ টাকায় সেটাকে যতটা ইমপ্রুভ করা যায় সেটা দেখতে হবে। এরকম নানাবিধ কথা আমরা বলছি, যেখানে নিকাশির সমস্যা রয়েছে সেই নিকাশির সমস্যাগুলোকে কী করে ডিল করা যায়, এবং এই সব কাজ কোনো কাটমানি ছাড়া ট্রান্সপারেন্ট পদ্ধতিতে আমাদের করতে হবে, উইথ পাবলিক পার্টিসিপেশন। সাধারণ মানুষের পার্টিসিপেশন নিয়ে এই কাজ করতে হবে। এখানে আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে আপনি দিয়েছেন, তৃণমূল না বিজেপি? দেখুন, আমি কাউকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না। আমি আগেও বলেছি যে আমাকে অনেকে জিজ্ঞেস করছে কে বড় শত্রু, তৃণমূল বড় শত্রু না বিজেপি বড় শত্রু। আমি বলছি শত্রু চিহ্নিত করতে আমি আসিনি, আমি বন্ধু বাড়াতে এসেছি। পরিষ্কার কথা, সাধারণ মানুষের কথা বলবো, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতবো, ভোটে জিতে সাধারণ মানুষের কাজ করবো। সুতরাং শত্রু নো, বন্ধু ইয়েস। বন্ধু হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের সারা জীবন, এবং সেই জীবনকে যাতে আরেকটু উন্নয়ন করতে পারি সেটাই আমার। বাবার থেকে কোনো সাজেশন পাচ্ছেন? বাবা তো শুধু তো আমাকে সাজেশন দেওয়ার মানুষ নন, উনি তো পার্টির নেতা আমাদের। সুতরাং উনি সবাইকেই যতটা পারছেন সাহায্য করছেন, বলছেন টলছেন। তবে ক্যাম্পেইনের কিছু ক্ষেত্রে তো সাহায্য করছেন বটেই, এবং এটা তো একটা রাজনৈতিক লড়াই। নির্বাচনটাকে তো বামপন্থীরা একটা রাজনৈতিক লড়াই হিসেবে দেখে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু তো উপদেশ আমি অবশ্যই পাচ্ছি। আপনার হয়ে প্রচারে বেরিয়েছেন একদিন? না, এখনো বেরোতে পারেনি, উনি তো অসুস্থ। সুতরাং আমি হোপ করছি যে উনি একদিন দুদিন বেরোক, কিন্তু সেটা এইসব করোনা প্যান্ডেমিক, তারপরে ওনার যে নার্ভের সমস্যাগুলো আছে সবটাকে মিটিগেট করেই সেটা করতে হবে আর কি। সিন্ডিকেট নিয়ে আপনারা অনেক অভিযোগ করে থাকেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এই এলাকায় যেখানে আপনি লড়ছেন সেখানে তৃণমূল বিজেপি উভয় পক্ষে থেকেই বলা হয় যে আপনার বাবার হাত ধরে এখানে সিন্ডিকেট রাজ চালু হয়েছে। তো যদি আপনি নির্বাচনে জেতেন তাহলে এই অভিযোগটা খণ্ডন করতে পারবেন? না, এটা দেখুন, এটা একটু বুঝতে হবে। এটা সিন্ডিকেট রাজ কি চালু হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু নিউ টাউন হওয়ার সময় দাঁড়িয়ে যেটা লেফটেন্যান্ট গভর্নমেন্টের খুব ইম্পর্ট্যান্ট ফোকাল পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আশেপাশের মানুষকে কর্মসংস্থান দেওয়া। ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ ছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে গ্রামের যুবকরা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের কাজ কিন্তু তখন বামপন্থী সরকার করেছিল, বামপন্থীদের নেতৃত্ব হয়েছিল। এবং তাদের মধ্যে অনেক যুবক হচ্ছে যে এই ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের না হওয়ার কিছু নেই। এবং এটা আমি হরফ করে বলতে পারি, ওই সময় দাঁড়িয়ে এই ব্যবসায় কোনো রাজনৈতিক রং সেভাবে ছিল না। সিপিএমের ছেলেরাও করতো, কংগ্রেসের লোকজনও করতো, তৃণমূল কংগ্রেসের লোকজনও করতো, বিজেপি যদি থাকে তারাও করতো। যেটা সমস্যা হলো বা হয়েছে সেটা হচ্ছে যে বামফ্রন্ট সরকার যাওয়ার পরে আমি যতটা জানি বা বুঝি, সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে এটা একটা একদলীয় ব্যবস্থা হয়ে গেছে, যে একটি দলের সঙ্গে না থাকলে এই কাজ করা যাবে না। তাতে ইনক্লুশন কম হয়েছে, এক্সক্লুশন বেশি হয়েছে। পার্টিসিপেশন কম হয়েছে, এক্সক্লুশন বেশি হয়েছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেইটা ঠিক হয়নি। অবশ্যই যেখানে নিউ টাউন হয়েছে, নিউ টাউনকে ঘিরে আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে তাদের কর্মসংস্থান নিউ টাউনকে ঘিরে হবে, একটা বড় অংশের মানুষের হবে। এটা স্বাভাবিক, এটা নগরায়ণ মানেই তাই। কিন্তু তার মানে এই নয় যে এই পুরো প্রসেসটা একটি রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত এবং কন্ট্রোলড হবে, সেটা ঠিক নয়।
এটাতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকা উচিত এবং এটাকে ডিপলিটিসাইজ করা উচিত। এটার রাজনীতিকরণের বিরুদ্ধে আমি কথা বলছি। এটা ডিপলিটিসাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, যাতে এখানে কোনো দলমত নির্বিশেষে যে মানুষ এখানে কাজ করতে চান, যে ছেলেমেয়েরা এখানে কাজ করতে চায় তারা করতে পারে, তাদের কোনো রাজনৈতিক দলের সার্টিফিকেট লাগবে, সেইটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের জোট সঙ্গী যারা কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ, তাদের সমর্থন পাচ্ছেন এখানে? হ্যাঁ, পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। ওরা খুবই হেল্প করছে, সব মিটিং মিছিলে ওরা আসছে ঠাসছে, সবই ঠিক আছে। এবং এ তো জোট নয়, এটা একটা মোর্চা, সংযুক্ত মোর্চা, সুতরাং আমরা সব একসাথেই মুভ করছি। এবং সেই মুভমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম আইএসএফ ইম্পর্টেন্ট, সেরকমই কংগ্রেস ইম্পর্টেন্ট। এবং আমি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করছি এবং সবসময় দেখছি যাতে কোনো প্রোগ্রামে কখনো শুধু সিপিআইএমের ঝান্ডা না থাকে, সবসময় আইএসএফের ঝান্ডা, সবসময় কংগ্রেসের ঝান্ডা, সবসময় আইএসএফের প্রতিনিধি, সবসময় কংগ্রেসের প্রতিনিধি যাতে থাকে, সেইটা এনশিওর করবার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি। শেষ দুটো প্রশ্ন, একটা হচ্ছে কোভিড পরিস্থিতির মধ্যে প্রচার করছেন আর সংক্রমণ ক্রমশ বাড়ছে, কি সতর্কতা অবলম্বন করছেন? এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। মানে আমি তো জানি না যে ভোট কর্মীদেরকে টিকা নিতে দিচ্ছে, কিন্তু ভোটে যারা দাঁড়াচ্ছে তাদেরকে টিকা নেওয়ার কী প্রক্রিয়া আমি এখনও জানি না। কারণ এখন তো সরকারি নিয়ম অনুযায়ী 60 বছরের ঊর্ধ্বে যারা আছে তারা পাচ্ছে। সো আমি আপনাদের মাধ্যমে এই একটা ইস্যু আমি ফ্ল্যাগ করতে চাইবো যে যারা ইলেকশনে দাঁড়াচ্ছেন তাদের গভর্নমেন্ট বা ইলেকশন কমিশন যাতে এটা অ্যালাউ করে দেয়। অ্যান্ড স্পেশালি এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, কারণ আমাদের অনেক কম বয়সী প্রার্থী রয়েছে যারা 60 নিচে, সুতরাং আমাদেরকে বেরোতে হচ্ছে। অবলম্বন মানে মাস্কটা পরার চেষ্টা করছি, সবসময় হচ্ছে না। আর ওই ডাক্তার কিছু ওষুধ দিয়ে বলেছে প্রিভেন্টিভ, সেগুলো আমরা খাচ্ছি, ভিটামিন সি টি এসব খেতে হচ্ছে। আর নিজেকে খুব হাইড্রেটেড রাখার চেষ্টা করছি, জল ফ্লুইডস এইটা বেশি করে খাচ্ছি।